সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক বাস্তবতার সূচনা হয়েছে। দীর্ঘদিনের বিতর্ক, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষাপটে এবার ক্ষমতায় এসে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, এমনটাই ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে। বিশেষ করে সরকার প্রধান তার নিজ দলীয় নেতাকর্মীদের উপর নজরদারি জোরদার করায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন আলোচনা। সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ক্ষমতায় আসার পরপরই একটি বিশেষ গোয়েন্দা টিম গঠন করা হয়েছে, যার প্রধান দায়িত্ব হচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। এই টিম সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং তাদের রিপোর্ট নির্দিষ্ট সময় অন্তর প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হচ্ছে। এটি শুধুমাত্র আনুষ্ঠানিক নজরদারি নয়, বরং একটি সুপরিকল্পিত ও বহু স্তর বিশিষ্ট পর্যবেক্ষণ ব্যবস্থা। সংশ্লিষ্টদের দাবি, সরকারি কর্মকর্তাদের চলাফেরা, বৈঠক, ব্যবসায়িক যোগাযোগ, এমনকি ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রেও নজর রাখা হচ্ছে। লক্ষ্য একটাই, ক্ষমতার অপব্যবহার রোধ এবং দুর্নীতির আগেই তা চিহ্নিত করা। ইতিমধ্যে এই নজরদারি ফলাফল সামনে আসতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং একাধিক সংসদ সদস্যের বিরুদ্ধে সন্দেহজনক কার্যকলাপের তথ্য উঠে এসেছে। এসব তথ্য প্রমাণ সহ সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কারো নাম প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহলে এর প্রভাব স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ক্ষমতায় থাকা মানে অনিয়ন্ত্রিত সুযোগ নয়, বরং জবাবদিহিতার কাঠামো আরও কঠোর হচ্ছে। বিশেষ করে নিজ দলের নেতাদের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তুলনামূলক বিরল। সরকারি দপ্তরগুলোতে এর প্রভাব পড়েছে। সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়, তদবির, কমিশন, বাণিজ্য এবং অস্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। একটি নির্ভরযোগ্য তালিকা তৈরির কাজ চলছে, যেখানে দুর্নীতির সঙ্গে জড়িত সম্ভাব্য ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। এই তালিকায় একাধিক সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন। এছাড়া মন্ত্রী ও এমপিদের আশেপাশে কারা ঘোরাফেরা করছেন, তাদের অতীত কর্মকাণ্ড কি, এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি ধরা পড়লে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি অনিয়মের অভিযোগ থেকে যায়, তাহলে বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে। সরকারের এই কৌশলকে অনেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখছেন, অর্থাৎ দুর্নীতি ঘটার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগেই তা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এতে করে প্রশাসনিক স্বচ্ছতা বাড়ার পাশাপাশি জনগণের আস্থাও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীত সরকারের কিছু ভুল থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে দলীয় নেতাদের উপর অন্ধ আস্থা রাখার প্রবণতা থেকে সরে এসে নতুন তথ্যভিত্তিক মূল্যায়নের দিকে ঝুঁকছে সরকার। ফলে ব্যক্তি নয়, বরং কাজ ও আচরণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই একই নিয়মের আওতায় আসছেন। বিরোধী দল বা নিম্ন পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি দলে প্রভাবশালী নেতারাও এই নজরদারির বাইরে নন। ফলে একটি সমতা ও নিরপেক্ষতার বার্তা দেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। তারা চায় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। সেই প্রত্যাশা পূরণে সরকার কতটা সফল হবে তা নির্ভর করছে এই উদ্যোগগুলোর বাস্তবায়ন ও ধারাবাহিকতার উপর। সব মিলিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন ধারা শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে। যদি এই কঠোর অবস্থান দীর্ঘমেয়াদে বজায় থাকে, তবে প্রশাসনিক সংস্কারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয়, এই নজরদারি কতটা কার্যকর হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়। দেশবাসী অপেক্ষায় আছে এই উদ্যোগী বাস্তবে কি দুর্নীতির বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে পারবে, নাকি এটি সাময়িক একটি প্রচেষ্টা হিসেবে থেকে যাবে। বাগেরহাটে হযরত খানজান রহমতুল্লাহের মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকে ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর। তিনি ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, বাগেরহাটে ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সকল প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার এম শরীফ খান, উপজেলা পানি সম্পদ অফিসার ডক্টর পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হওয়ার ইতিহাস বেশ পুরনো। মুক্তিযুদ্ধের প্রারম্ভিক কালে আওয়ামী লীগ, তার পরবর্তী সময়ে জামাত ইসলামীও নিষিদ্ধ হয়েছিল। পরবর্তী সময়ে দলগুলো রাজনীতিতে ফিরে আসে। 24-এর আন্দোলনে যখন আওয়ামী লীগ সরকারের পতন, ঠিক তার কয়েক ঘন্টা আগে সন্ত্রাস বিরোধী আইনে জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার যে নোংরামিটা করে গিয়েছিল তার স্থায়িত্ব ছিল মাত্র কয়েকদিন। তাদের অপশাসনের পতনের পর জামাত ইসলামের নিষেধাজ্ঞা আদালত থেকে প্রত্যাহার করা হয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে 2025 সালে 12 মে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে দেশের প্রাচীন ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির বিরুদ্ধে গেজেট প্রকাশ করা হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচারে আগ পর্যন্ত দলটির কার্যক্রমে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার শুরু করে। নির্বাচন কমিশন থেকে দলটি নিবন্ধন স্থগিত করার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে ছিটকে পড়ে। এই যখন অবস্থা, তখন দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে দেশের ভিতরে ও বাইরে আলোচনা সমালোচনার জন্ম দেয়। পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজা খোলা, তবে সেই সিরিজে তার খেলা হয়নি অনুমিতভাবে। এবার নিউজিল্যান্ড সিরিজেও তার ভাগ্যের শিকে ছিল না, যার ফলে সাকিবের অপেক্ষা বাড়ল আরও। সাকিব 2024 সালে সবশেষ খেলেছে জাতীয় দলে। এরপর থেকে রাজনৈতিক ও আইনগত কারণে জাতীয় দল থেকে ব্রাত হয়ে আছেন তিনি। একাধিক মামলা ঝুলছে তার নামে। এদিকে জাতীয় দল থেকে ব্রাত হয়ে পড়ার পর থেকে সাকিব ফ্রাঞ্চাইজি লিগে অনিয়মিত হয়ে পড়েছেন। পিএসএল এর এবারের আসরে ডাক পাননি। আইপিএল এর দরজা তো অনেক আগে থেকেই বন্ধ। এ সময় তিনি খেলে বেড়াচ্ছেন নিচুমানের লিগে, এমনকি মাইনর লিগেও খেলতে দেখা গেছে তাকে। সেই তার সামনেই এখন জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তাকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বললেন, আমার সাথে একবার কথা হয়েছে, জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা। যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিং এর পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করতে হতে পারে, তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ক্রিকেট খেলছে, এসব নিয়ে বেশি কথা বলেছি। তার দলে ফেরার ক্ষেত্রে এক শর্ত বেঁধে দিয়েছে হাবিবুল। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে, তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায় তবে অবশ্যই আমরা তাকে বিবেচনায় রাখব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি এমন তথ্য জানিয়েছেন। পূর্ণিমা জানান, 2003 সালে ঢাকা ক্যান্টনমেন্টের গিরিসন সিনেমা হলে সপরিবারে মনের মাঝে তুমি সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছা স্বরূপ এই চিঠিটি দিয়েছিলেন তারেক রহমান। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে মনের মাঝে তুমি সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবে নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমা আরো বলেন, তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সেই সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK নামে এক শোতে অভিনেত্রী তার জীবনের আরো নানা বিষয় শেয়ার করেছেন উপস্থাপক রুম্মান রশিদ খানের সঙ্গে। জানিয়েছেন, রায়হান রাফি পরিচালিত দহন এবং প্রেসার কুকার সিনেমায় তিনি অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন। এমনকি দহন সিনেমায় সাইন করেছিলেন তিনি। কেন তিনি এই দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন পডকাস্টে। অভিনেত্রী আরো জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম সিনেমা এই জীবন তোমার আমার নায়িকা হিসেবে তিনি পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিল না। অন্য এক নায়িকা সিনেমাটি করেনি বলে পূর্ণিমাকে কাস্ট করা হয়েছিল।